আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হাওড়ার ছবি। হাওড়ার পাঁচলায় আগুন, কাগজের কারখানায় আগুন ধরে যায়, একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং দাহ্য বস্তু হওয়ায়, কাগজ যেহেতু দাহ্য বস্তু সেই কারণে হু হু করে আগুন ছড়িয়ে পড়ছে এবং শীতকালে এই আগুনের ঘটনায় রীতিমতন আতঙ্কে এলাকার বাসিন্দারা। দেবাশিস রয়েছে আমাদের সঙ্গে, দেবাশিসের থেকে এই মুহূর্তের পরিস্থিতিটা একটু জানার চেষ্টা করি। দেবাশিস, এখনো পর্যন্ত দমকলের কটি ইঞ্জিন পৌঁছলো ঘটনাস্থলে, আর এই মুহূর্তে আগুনের ছবিটা এবার ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো, আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে বলে দাবি করেছে দমকল কর্তৃপক্ষ। এখন ডাম্পিং গ্রাউন্ড, অর্থাৎ বেশ কিছু জায়গায় চাপা আগুন রয়েছে, সেগুলি মাঝে মধ্যেই জ্বলে উঠছে। মূলত ভোর 4:30 থেকে 5টা নাগাদ 5 লাখ ধানিসা এলাকা, সেখানে একটি টিস্যু অর্থাৎ কাগজের যে টিস্যু পেপার হয়, এই টিস্যু পেপার তৈরির কারখানায় কিন্তু আগুন লাগে। মূলত যে নাইট শিফটের কাজ চলছিল বা মর্নিং শিফটের কাজের সময়, সেই চেঞ্জিং এর সময় বেশ কিছু কর্মী প্রথমে আগুন দেখতে পায়। কারখানা কর্তৃপক্ষের দাবি যে যেখানে ঠাকুর ঘর রয়েছে এই মন্দিরের বা এই কাগজের কারখানার, সেই ঠাকুর ঘর থেকে প্রথমে আগুন লাগে এবং পরবর্তীকালে যেহেতু দাহ্য পদার্থ ভর্তি এই কারখানা, এই আগুন কিন্তু গোটা কারখানায় ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েক হাজার স্কোয়ার ফিট অঞ্চল জুড়ে এই বিশাল কারখানা পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যাচ্ছে? দেখো, ক্ষয়ক্ষতির পরিমাণ, যে যন্ত্রপাতি ছিল এবং যে মাল মজুত রাখা ছিল তা কিন্তু প্রায় কয়েক লক্ষ এবং কার্যত কোটি টাকায় কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে, তার কারণ পুরো বিল্ডিংটি কিন্তু ভেঙে পড়ে গেছে। ধন্যবাদ দেবাশিস। 5খানা ইঞ্জিন এসছে আমাদের হাওড়া, উলুবেড়িয়া, আলমপুর, বালি থেকে। এখন আগুন মোটামুটি কন্ট্রোলে আছে, পুরোটাই নিভে গেছে, ড্যাম্পিং ডাউন চলবে। আর এই মুহূর্তে মালদার একটি গ্রামের ছবি আপনাদের দেখাবো, যেখানে নেই গ্রামের গল্প। এই গ্রামের বাসিন্দাদের আজও খেতে হয় কুয়ো বা পুকুরের নোংরা জল। পাকা রাস্তা, স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনবাড়ি কেন্দ্রের পাশের গ্রাম আখিরাপুরে দুর্ভোগের দিন রাত্রি। দেখুন সেই ছবি। এই গ্রামে বাড়ি বাড়ি কল তো দূরের কথা, একটা টিউবওয়েলও নেই। আজও খেতে হয় কুয়োর জল, না হলে ভরসা পুকুরের জল। পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, এখানেই রয়েছে আখিরাপুকুর গ্রাম। এই গ্রামে কিছুই নেই, খাবার জলটাই ঠিক মতো মেলে না। বাধ্য হয়ে কুয়োর জল বা পুকুরের জল খেতে হয়। এই জলেই সব কাজ। 1.5 বছর আগে বসানো হয় একটা টিউবওয়েল, কয়েকদিন যেতে না যেতে সেটা খারাপ হয়ে যায়। তাই জল পেতে চরম দুর্ভোগে প্রায় 70টি পরিবার। ইদারার জলটা দেখলেই তো বুঝতে পারবে যে কি এমন ইদারার জল খাই। এই দারার জল লোক মুখে নিবে না, সেই জল আমরা খাচ্ছি। এই জল শুকে গেলে তখন আমরা বড় পুকুরের জল খাই, উপায় নাই। জল এই যে দিয়েছিল, তো দেওয়ার মধ্যে কয়েকদিন থাকলো আর ধস নেমে গেছে ভিতরে, আর আমরা জল খাইতে পাচ্ছি না, আর আমাদের এই যে ইনারার জল খাইতে হচ্ছে। আখিরা পুকুরে পাকা রাস্তাই নেই, অভিযোগ কোনো দিন পিচই পড়েনি। বর্ষার সময় দুর্ভোগ বাড়ে। এই গ্রামের স্বাস্থ্য কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিছুই নেই। অভিযোগ, ভোট আসে, বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি দেয়, ভোট মিটলে যে কে সেই। এ নিয়েই বাড়ছে ক্ষোভ। দীর্ঘদিন থেকে এই যে রাস্তাঘাট প্লাস এদের পানীয় জলের ব্যবস্থা, এখানে আমাদের মিড ডে মিলের ব্যবস্থা নেই, বাচ্চাদের খাবারে যে সাব সেন্টার নেই। আমাদের বহুদিন থেকে আমরা এগুলো দেখতে পাচ্ছি না। আমরা প্রত্যেকটাই গ্রাম পঞ্চায়েত বা প্রধানে গিয়ে আমরা অবজেকশন করেছি, তাতে আমাদের কোনো উন্নয়ন পাইনি। পুরাতন মালদা এবং গাজল ব্লকের সীমানায় রয়েছে আখিরাপুকুর গ্রাম। বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী। তাদের দিন কাটে দুর্ভোগকে সঙ্গী করে। কোনো জায়গায় খামতি থেকে গেছে, সেটা আরো গুরুত্ব সহকারে দেখব। সচেতনতার অভাব হতে পারে, তো আমরা সেটার দিকটাও নজর রাখবো। মেরামত করার প্রয়োজন আছে, ঠিকাদার যেটা সাপ্লাই করলেই আমরা সেগুলো মেরামত করার ব্যবস্থা নেব। যত সম্ভব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে ওখানে বিশেষ করে পানীয় জলটা আগে গুরুত্ব দেওয়া হবে, তারপরে আইসিডিএস সেন্টার এবং স্কুলের ব্যবস্থাটাও দেখছি। বীতশ্রদ্ধ মানুষজন
বিভিন্ন দলকে ভোট দিয়ে জিতিয়েছেন, কাজের কাজ কিছুই হয়নি। পরিশ্রুত পানীয় জল, যেটা রাজ্য সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী বলছেন, কিন্তু এই গ্রামের মানুষজন পানীয় জল কবে পাবেন তা কিন্তু তারা নিজেরাই বিশ্বাস করতে পারছেন না, কারণ স্থানীয় প্রশাসনের উদাসীনতা। ক্যামেরা লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। আজ দিল্লিতে ইন্ডিয়ার বৈঠক রয়েছে এবং এই ইন্ডিয়ার বৈঠকে আসন সমঝোতাই সব থেকে বেশি গুরুত্ব পেতে চলেছে এবং সোমবার বিকেলে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠকের পর আজকে এই যে ইন্ডিয়ার বৈঠক, যেখানে আসন সমঝোতাই সব থেকে বড় ইস্যু। 5 রাজ্যের নির্বাচন হয়ে গেছে এবং তারপর এই আলোচনায় কোন পথে সমাধান মিলতে পারে, আসুন একবার শুনে নেওয়া যাক। যে কোনো সমঝোতায় সব থেকে বড় ফল হয় সেই সমঝোতার ভোটের ক্ষেত্রে, যে সেখানে আসন বিন্যাসটা কী হবে, অর্থাৎ আসনের সমঝোতা কী হবে। এবং এই যে কোনো সমঝোতায় প্রথম যে দুটো যুক্তি কাজ করে সেটা হচ্ছে মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়া। 5 রাজ্যের নির্বাচনের আগে কংগ্রেসের কাছে একটা পরিস্থিতি ছিল, কংগ্রেস দেখে নিতে চাইছিল যে 5 রাজ্যের নির্বাচনে কী ফল হয়। সেই ফল প্রকাশিত হয়েছে এবং তার মাধ্যমে কংগ্রেসের উপর পাল্টা চাপ তৈরি হয়েছে, তার কারণ আশানুরূপ ফল কংগ্রেস করতে পারেনি। এই পরিস্থিতিতে যে সমঝোতা হবে সেই সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে প্রাদেশিক যে শক্তিগুলো আছে সেই শক্তি এর আগে নিজেদের প্রমাণ দিয়েছে। 2021-এ পশ্চিমবঙ্গ প্রমাণ দিয়েছে যে বিজেপির বিরুদ্ধে তারা একছত্রভাবে লড়তে সক্ষম, এবং অন্যান্য রাজ্যে বিহার, ঝাড়খণ্ড বা অন্যান্য রাজ্যেও দেখা গিয়েছে যে বিজেপির বিরুদ্ধে এই প্রাদেশিক রাজনৈতিক দলগুলো যথেষ্ট ভালো ফল করেছে, কিন্তু সার্বিকভাবে কংগ্রেস সেভাবে ভালো ফল করতে পারেনি। 2019-এর নিরিখে যদি দেখা হয়, তারপরেও অবস্থার পরিবর্তন যেভাবে এগিয়েছে, প্রাদেশিক দলগুলো ক্রমান্বয়ে ক্ষমতা সম্পন্ন হয়েছে, কিন্তু এই 5 রাজ্যের নির্বাচনের পর কংগ্রেসের এখন যা পরিস্থিতি, তাতে কংগ্রেসকে কিছুটা মানিয়ে নিতে হবে, কিছুটা মেনে নিতে হবে। এবং সেই মানিয়ে নেওয়া ও মেনে নেওয়া আসলে এই সমঝোতার জায়গা, যেখানে আসনকে কত জায়গায় দেবে এবং সেখানে 1:1 অর্থাৎ 1-এর বিরুদ্ধে 1 লড়াই, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতের রাজনীতিতে দেখা গিয়েছে বহু সময় যে অনেক বেশি সংখ্যক বা ভোট পেয়েও কেউ জিততে পারেনি ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ের ক্ষেত্রে, এবং সেখানে ভোটের পার্সেন্টেজ ফ্যাক্টর হয়নি, সেখানে কোনো একটি রাজনৈতিক দল জিতে গেছে। আমাদের রাজ্যেই উদাহরণ রয়েছে, বামেরা একসময় বিভিন্নভাবে এ রাজ্যে ক্ষমতা এসছে, তার অন্যতম অঙ্ক ছিল যে দ্বিমুখী বা ত্রিমুখী লড়াই, এবং সেই লড়াইতে দেখা গিয়েছে যে বিরোধীদের ভোট এক করলে বামেদের থেকে অনেক বেশি, কিন্তু এখানে বাম দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকেছে। সেই একইভাবে দেশের নিরিখেও যদি দেখা যায়, তাতে দেখা যাবে দ্বিমুখী বা ত্রিমুখী যদি লড়াই হয়, সেখানে বিজেপি বেরিয়ে গেলেও যেতে পারে। সেই সমঝোতা খুব গুরুত্বপূর্ণ এবং 1:1 লড়াইটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ 5 রাজ্যের নির্বাচনের পর যে জায়গায় এই মুহূর্তে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, তাতে কংগ্রেসের এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে কংগ্রেসকে বেশ কিছুটা মেনে নিতে হবে বা মানিয়ে নিতে হবে। এবং আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে কথা বলতে কোনো সমস্যা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। কিন্তু ইন্ডিয়ার বৈঠকের আগে বিজেপিকে হারানোর বিষয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন লোকসভা তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, আমরা শুনবো একবার। इंडिया अलायंस में जो 4th मीटिंग होंगे, हमारे नेत्री ममता बनर्जी पहले से बताते हैं कि मीटिंग तो हो गए 3 दफे, इस बार सीट शेयरिंग के बारे में बात करना बहुत जरूरी होता है। ये 543 सीट्स का बीच में कम से कम हम लोगों को तो टारगेट होना चाहिए कि 450 सीट तक हम लोग 1:1 फाइट पर चले। और ममता बनर्जी बहुत आशा लेके इस बार आए हैं कि ये सीट शेयरिंग का प्रोसेस यही सबसे पहले होना जरूरत है। मीटिंग शुड बी रिजल्ट ओरिएंटेड, मीटिंग शुड बी वेरी वेरी मच विथ ऑब्जेक्टिव्स। लोग फल देखना चाहते हैं। এই যে জোটের কথা এতদিন ধরে চলে আসছে, তাতে আসন সমঝোতাই শেষমাত্র ফল এখনো পর্যন্ত, এবং সেই কারণে আমরা যে অঙ্কটা দেখতে পাবো, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে 450 আসনে 1:1 লড়াই করতে হবে, অর্থাৎ তিনি 543টা যে লোকসভার আসন রয়েছে ভারতে, তার মধ্যে 450 আসনের কথা বলছেন অ্যাভারেজ, এবং তার মধ্যে অর্থাৎ বাকি থাকছে 93টি আসন। সেই অঙ্কের হিসেব যদি আমরা দেখি, তাহলে আমাদের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুসারে গুজরাটে 26টি লোকসভার আসন, মধ্যপ্রদেশে 29টি লোকসভার আসন, রাজস্থানে 25টি লোকসভার আসন, ছত্তিশগড়ে 11টি লোকসভার আসন,
এটা নিয়েই 91টা হচ্ছে এবং এরপর উত্তরপ্রদেশে ধরে নিলাম আরও 10টি আসন বাকি যে প্রাদেশিক শক্তি রয়েছে সমাজবাদী পার্টি তারা ছাড়তে রাজি আছে কংগ্রেসকে। অর্থাৎ সব মিলে যদি দেখি যে গুজরাটে 26, মধ্যপ্রদেশে 29, রাজস্থানে 25, ছত্তিশগড়ে 11 এবং উত্তরপ্রদেশে 10, সব মিলিয়ে এখানে 101টি আসন হচ্ছে। 93টি আসনের কথা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, সব মিলে এখানে 101টি আসনের হিসাব পাওয়া যাচ্ছে। এছাড়া কিছু কিছু এলাকায় হিমাচল প্রদেশ, কর্ণাটকা বা তেলেঙ্গানা কিছু কিছু জায়গায় কংগ্রেসের কিছু কিছু অবস্থান রয়েছে। অর্থাৎ সারা দেশে যে 543টা আসন রয়েছে তার মধ্যে আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন 93 আসন, সর্বোচ্চ পর্যায়ে গিয়ে কংগ্রেসকে বিরোধী জোটের মাথায় থাকতে হলেও 150টির বেশি আসন অন্য প্রাদেশিক শক্তি ছাড়তে চাইবে না। এবং সেখানে যদি 150টি আসন ছাড়া হয়, 400-র কাছাকাছি আসনে যদি 1:1 লড়াই হয় এবং সেখানে যদি এরা আরও ভালো ফল করতে পারে, অর্থাৎ 400 আসনের যে লড়াই বিজেপির কাছে কিন্তু সেটা একটা কঠিন লড়াই হবে। 400 আসনে যদি 1:1 লড়াই করে ইন্ডিয়া, তাহলে তো সেখানে সাফল্যের সম্ভাবনা বেশি। বাকি 150টির কাছাকাছি আসনে কংগ্রেস যদি লড়াই করে এবং সেখানে কংগ্রেস সর্বোচ্চ দল হিসেবে বা সর্বোচ্চ জয়ী তাদের আসন সংখ্যার জায়গা থেকে কংগ্রেস সর্বোচ্চ জায়গায় থাকবে, কিন্তু তাদের 150টির বেশি আসন এই মুহূর্তে বাকি প্রাদেশিক শক্তি দিতে চাইবে না। আমাদের রাজ্যের হিসেবেই যদি ধরা হয়, আমাদের রাজ্যে আপাতত যা বোঝা যাচ্ছে এই তৃণমূল কংগ্রেস 2টি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি রয়েছে। অর্থাৎ যে 2 জায়গায় কংগ্রেসের জোর রয়েছে বা কংগ্রেসের সেখানে ভোটে জেতার সম্ভাবনা রয়েছে, সেরকম সারা ভারতের নিরিখে 150টি আসন পর্যন্ত বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের যে প্রাদেশিক শক্তিরা রয়েছে তারা কংগ্রেসকে ছাড়তে রাজি। আর সেই সমঝোতায় যদি এরা শেষ পর্যন্ত যায় তাহলে ভবিষ্যতে লোকসভা নির্বাচনে, আসন্ন লোকসভা নির্বাচনে 2024-এ বিজেপির কাছে কিন্তু লড়াইটা বেশ শক্ত হবে। বেঙ্গল, you know that they have only 2 seats. I am open to talk. I am open to discuss. They are working with BJP. I don't have any motto or any vendetta not to work with anybody. I can work with anybody. I don't have any problem. If somebody has a problem, I cannot give the medicine. Will you work with the left also? I don't have any problem. I told you also earlier also. এদিকে সংসদে বেনজির কাণ্ড, আপনারা জানেন যে সংসদে বেনজির সাসপেনশনের নজির। একই দিনে সাসপেন্ড হয়েছেন 81 জন সাংসদ এবং লোকসভা রাজ্যসভা এই 2 কক্ষ মিলিয়ে মোট 92 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে সাসপেন্ড করা হয়েছিল 14 জনকে এবং সব মিলিয়ে এই যে শীতকালীন অধিবেশন সেখানে বিরোধীদের 95 জন সাংসদ সাসপেন্ড। এরই প্রতিবাদে দিল্লিতে রীতিমতন সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন এবার দেশবাসী এই সরকারকেই সাসপেন্ড করবে। সবাইকে সাসপেন্ড করে দিয়েছে, তাহলে পাবলিকের কত বরবার আর কেউ নেই, তোদের হাউসটাই সাসপেন্ড করে দেওয়া উচিত। জনতা উইল সাসপেন্ড দেয়ার হাউস। সোমবার দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। সেই বৈঠক চলাকালীনই খবর আসে সংসদে হামলা নিয়ে প্রতিবাদের জেরে একের পর এক বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। সোমবার লোকসভা থেকে সাসপেন্ড করা হয় 36 জন বিরোধী সাংসদকে, এর মধ্যে তৃণমূলেরই 9 জন। রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় 45 জন বিরোধী সাংসদকে, প্রত্যেককেই চলতি শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড, যা চলবে শুক্রবার পর্যন্ত। অনেকেই বলছেন এভাবে বিরোধী সাংসদদের সাসপেনশন বেনজির। এর প্রতিবাদে মমতার সুর এদিন সপ্তমে। বলেন, এ তো দেখছি গোটা সংসদই সাসপেন্ড হওয়ার মতো অবস্থা। এত মেজরিটি থাকা সত্ত্বেও বিজেপি ভয় পাচ্ছে, তাই বিরোধীদের সাসপেন্ড করা হচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে হাস্যকর। যা চলছে তা কাঙ্ক্ষিত নয়। আমি ভাগ্যবান যে এখন আর সাংসদ নই, স্বৈরতন্ত্র চলছে। সৌগত রায় টপ সিনিয়র লিডার, তাকেও রেহাই দেওয়া হয়নি। বিরোধীরা বিভিন্ন ইস্যুতে যাতে সরব হতে না পারে তাই এরকম করা হচ্ছে। আসলে বিল পাশ করাতে চাইছে, ধনী ভোটে বিল পাশ করিয়ে নিতে চাইছে। যুগোপযোগী আইন তৈরির জন্য যদি বাধা দেওয়া হয় সরকারের পক্ষে বা স্পিকারের পক্ষে, আর কি করার থাকে? বিল তো এমনি পাস হবে, আমাদের তো অনেক বেশি এমপি, স্বাভাবিকভাবে পাস হয়ে যাবে। সাসপেন্ড করার কি দরকার? সাসপেনশনের প্রতিবাদে এদিন দিল্লিতে বসে মমতা সুর চড়ান।
বলেন, বিরোধীদের কণ্ঠ রোধ করে আসলে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে। কিভাবে মানুষের কথা তুলে ধরা হবে? গলা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে সংসদই সাসপেন্ড করে দিক। বিরোধী দলগুলির যতটুকু টাকা পয়সা আছে তা ইডি সিবিআই এর মাধ্যমে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। চোখ রাঙিয়ে যা খুশি তাই করছে। বিরোধীরা জোটবদ্ধ হয়ে লড়াই করছে, তাই যাবতীয় যা কিছু হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে। বিজেপির ডাকাতদের বিরুদ্ধে কিছু হচ্ছে না। তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে এদিন ঠিক হয়, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে যেমন আন্দোলন চলছে তেমনই চলবে। একই সঙ্গে সাসপেনশন ইস্যুতেও আন্দোলনের ঝাঁঝ বাড়াবে তৃণমূল। সাসপেনশন ইস্যুতে মঙ্গলবার তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। সংসদ ভবনের সিঁড়িতে ধর্নায় বসবেন তৃণমূলের সাংসদরা। তৃণমূল নেত্রীর নির্দেশ, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুনের সঙ্গে কথা বলে সাসপেনশনের প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঠিক করতে হবে। সংসদ হামলার ইস্যুতে বারবার উত্তাল হচ্ছে সংসদ। বিরোধীদের দাবি, সংসদে এসে এ নিয়ে বিবৃতি দিন মোদি শাহ। এই দাবিতেই প্রতিদিন বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। পাল্টা সুর চড়াচ্ছে বিজেপিও। এ নিয়েই সংসদে তুল কালাম এবং বেনজির সাসপেনশন। 14ই ডিসেম্বর তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন সহ 2 কক্ষ মিলিয়ে বিরোধীদের 14 জন সাংসদকে সাসপেন্ড করা হয়। এদিন সাসপেন্ড 81 জন। সব মিলিয়ে দুদিনে সাসপেন্ড বিরোধীদের 95 জন সাংসদ। নিউজ 18 বাংলা।